শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আপনারা জানেন যে সম্প্রতি ভারত সরকারের কৃষি দপ্তর এবং ICAR-এর যৌথ উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান মানে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে। গত 29শে মে থেকে চলবে 12ই জুন অবধি। এই অভিযানের মূল লক্ষ্য হল কৃষির উৎপাদনশীলতা এবং কৃষক কল্যাণ বৃদ্ধি করা। এবং শুধু যে কৃষির উৎপাদনশীলতা বলতে যে শুধু আমরা ধান, গম এইসব জিনিস বোঝাবো তা নয়। কৃষি বা কৃষি সহযোগী যেসব দপ্তরগুলো থাকবে, যেমন বলুন ডেয়ারি বলুন, ফিশারি বলুন, সেরিকালচার বলুন, কিন্তু সবগুলো ক্ষেত্রই কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে, তবেই আমরা কৃষির উন্নতি করতে পারবো, কৃষিকে ডেভেলপ করতে পারবো। আর কৃষিকে ডেভেলপ করতে পারলেই, বিকশিত করতে পারলেই কিন্তু আমরা ভারত বিকশিত যে সংকল্প, সেই সংকল্পের দিকে কিন্তু আমরা এগোতে পারবো। আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব যে ডেয়ারি প্রোডাকশান নিয়ে। আমরা তো অনেকেই গরু পালন করি, কিন্তু কিভাবে আমরা সরকারি সহযোগিতায়, সেই সহযোগিতার মাধ্যমে আমরা গোপালন কিভাবে করব এবং গোপালন করে কিভাবে আমরা বেশি বা অধিক দুধ আমরা উৎপাদন করতে পারবো, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর অজিত সিংকে। অজিতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। তো যে কথা বলছিলাম, দুধটাকে যদি বেশি পেতে চাই, আমরা যদি লাভবান হতে চাই ডেয়ারির ক্ষেত্রে, তাহলে আমাদেরকে কি কি করণীয় করতে হবে, আর এর মধ্যে সরকারি কি কি সহযোগিতা রয়েছে সেই সম্পর্কে যদি একটু বলেন। তো দুগ্ধ উৎপাদনের জন্য, বেশি অতিরিক্ত দুগ্ধ উৎপাদনের জন্য বা বেশি করে লাভ করার জন্য মূলত আমাদের যে চিন্তাভাবনা এই মুহূর্তে আর কি সরকারিভাবে যে চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় রয়েছে এবং যেগুলো চলছে আর কি, তার মধ্যে 2-3টে দিক রয়েছে। একটা দিক হচ্ছে আপনার যে আমরা যাতে উন্নত জাতের গরু যাতে আমাদের বাড়িতে থাকে। আমরা দেখেছি যে ধীরে ধীরে দেশি গরুর যে প্রচলন ছিল, একটা সময় দেশি গরুর সংখ্যা প্রচুর বেশি ছিল, সেটা ধীরে ধীরে কমেছে। আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে, বিশেষ করে আমরা দেখেছি কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা কিন্তু চাষিদের একটা বিরাট সুবিধা পাইয়ে দিতে পেরেছি, যেখানে তারা বাড়িতেই কিন্তু বসেই আর কি বাড়িতে তারা সেই সুবিধা পাচ্ছে। তারা উন্নত জাতের যে সার, সেই সারের বীজ, সেই বীজ কিন্তু তারা পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে পরবর্তীতে যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে, সেই বাচ্চাগুলোর দুগ্ধ উৎপাদনশীলতা আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। তো এটা আমরা দেখেছি যে এইভাবে কিন্তু আমরা এগিয়ে নিয়ে গেছি। এবং আগের তুলনায় আমরা দেখেছি আগে যে সার দিয়ে পাল দেওয়ার যে প্রচলন ছিল, সেই প্রচলনটা এখন অনেকটাই কমে এসছে। প্রচুর লোকই এর সুবিধাগুলোও বুঝতে পেরেছে যে AI বা কৃত্রিম প্রজনন করলে পরে কি কি সুবিধা আছে। এবং যেখানে আজকে আমরা দেখছি এই ব্যস্ত জীবনের মধ্যে গোপালকদের জীবন হোক আর যে কোনো মানুষেরই জীবন হোক, অত্যন্ত ব্যস্ততার মধ্যে অনেক রকমই অসুবিধা থাকে যে ক্ষেত্রে প্রজনন করানোর ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু একটা কৃত্রিম প্রজননের একটা সুবিধা তাদের কয়েক মিনিট তাদের ব্যয় করতে হয়, তার বেশি ব্যয় করতে হয় না। যেটা একটা সার দিয়ে পাল দিতে গেলে কিন্তু অনেকটা তাদের হয়তো গরুকে নিয়ে যেতে হবে সেখানে, বা সারকে নিয়ে আসতে হবে, এরকম অনেক রকম সময় সাপেক্ষ অসুবিধার ব্যাপার আছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাকসেসফুল রেটটা অনেকটা কম, কিন্তু সেই জায়গাটায় আমরা যদি দেখি যে আমরা যদি কৃত্রিম প্রজননের, সেখানে সাকসেস রেটটা বা সফলতার হারটা অনেক বেশি। তো এই
কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু আমরা দু রকম স্ট্র্যাটেজি নিয়েছি। একটা স্ট্র্যাটেজি যেটা ক্রস ব্রিডিং, মানে যেখানে আমরা বিদেশি উন্নত জাতের যে সমস্ত গরু রয়েছে, সাধারণত জার্সি বা হলস্টেন ফ্রিজেন, এই সমস্ত জাতের যে গরু রয়েছে, যে ষাঁড় রয়েছে, তাদের ষাঁড়ের যে বীজ আর কি, সেই বীজটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি বা দিয়ে থাকি, যেটাতে আমাদের বাড়িতে যে গরুগুলো রয়েছে তার পরবর্তী জনুক্রমে আমরা দেখি বা পরবর্তী জেনারেশনে আমরা দেখি যে উন্নত প্রজাতির গরু আমরা পাচ্ছি। এবং এছাড়াও আমরা একটা জিনিস দেখেছি, এক্ষেত্রে একটা অসুবিধা ধীরে ধীরে দেখা গেছে যে সময়ের সঙ্গে সঙ্গে যে যখন এই ক্রসব্রিড জার্সিগুলো তৈরি হচ্ছে বা ক্রসব্রিড হলস্টেন ফ্রিজেনগুলো যেগুলো আসছে, তাদের কিন্তু দুগ্ধ উৎপাদনের ক্ষমতা ভালো থাকা সত্ত্বেও তারা আমাদের যে ক্লাইমেট বা আমাদের যে আবহাওয়া তার সাথে অনেক সময় মানিয়ে নিতে পারছে না, অতিরিক্ত গরমের সাথে মানিয়ে নিতে পারছে না। সেজন্য আমরা ক্রস ব্রিডিংয়ের সাইড বাই সাইড কিন্তু আমরা একটা চিন্তা ভাবনা করে রেখেছি যে আমরা বাইরের উন্নত জাতের গরু না ব্যবহার করে যদি আমরা আমাদের দেশেরই অন্য কোনো প্রান্তের দেশীয় অন্য কোনো প্রান্তের আর কি উন্নত জাতের গরু যারা দুধ বেশি দেয়, যেমন শাহিওয়াল, গির, এদেরকে যদি আমরা প্রজননের জন্য যদি ব্যবহার করি, যেটাকে আমরা বলছি যেহেতু আমরা ক্রস করাচ্ছি না, বাইরের গরু আনছি না, এটাকে বলা হচ্ছে আপগ্রেডেশন। তো আমরা এইভাবে আপগ্রেডেশনও করার চেষ্টা করছি, জেনেটিক আপগ্রেডেশনের মাধ্যমেও আমরা দেখছি এর পরবর্তীতে যে বাছুরগুলো তৈরি হচ্ছে আপগ্রেডেশনের মাধ্যমে, গিরের হোক শাহিওয়ালের হোক, সেখানে সেই বাছুরগুলো কিন্তু আগের তুলনায়, মানে তার মায়ের তুলনায় কিন্তু সেই বকনা বাছুরগুলো পরবর্তীতে দুধ অনেক বেশি দিচ্ছে এবং একই সাথে এই আবহাওয়াতেও তারা মানিয়ে নিতে পারছে, যার জন্য তাদের শরীর খারাপের থেকে শুরু করে অন্যান্য অসুবিধাগুলো কম হচ্ছে। এছাড়া খাবারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যদি ওটা ক্রস ব্রিডিংয়ের গরু হয় সেক্ষেত্রে খাবারের ক্ষেত্রেও নিয়ম কিছু আছে, যে দেখা যাচ্ছে যে সব রকমের খাবার তাকে দেওয়া যাচ্ছে না বা সেটাকে পছন্দ করছে না। কিন্তু আমরা দেখেছি আমাদের ক্ষেত্রে এইটা যেহেতু আমাদের দেশেরই গির বা শাহিওয়াল, খুব ভালোভাবে তারা কিন্তু আমাদের যা মোটামুটি সরবরাহ যা আছে, যা আমরা রসদ দিতে পারছি আর কি, সেই রসদটাকে তারা খুব ভালোভাবে নিতে পারছে, যার জন্য আমরা এখন আপগ্রেডেশনের দিকে বেশি ঝুঁকে গেছি। এবং ব্রিডিং পলিসি আমরা যেটা চিন্তা ভাবনা করেছি বা এই মুহূর্তে যেটা চলছে, সেখানে আমরা 80% আপগ্রেডেশন এবং 20% ক্রস ব্রিডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া আপনার NAIP অর্থাৎ নেশন ওয়াইড AI প্রজেক্ট চলছে। এই NAIP করার মূল লক্ষ্যই হচ্ছে যে যাতে ধীরে ধীরে একটা সময় অন্তত এই সার দেওয়ার প্রচলনটা যাতে কমে যায়, কারণ সার দেওয়ার যেমন আমি বললাম সময় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ সব কিছু। এছাড়াও কিন্তু সারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সার থেকে কিন্তু আমরা বেশ কিছু যখন সার দিয়ে পাল দেওয়া হয় তখন বেশ কিছু আমরা কিন্তু রোগও আমাদের আসতে পারে। কিন্তু যেখানে আমরা যখন AI করছি, তখন AI করার আগে আমরা যে স্ট্রগুলো ব্যবহার করছি, যে ফ্রোজেন সিমেন্ট স্ট্র ব্যবহার করছি, যে বীজ ব্যবহার করছি, হিমায়িত বীজ ব্যবহার করছি, সেখানে কিন্তু পরীক্ষিত টেস্ট করা থাকছে, ফলে সেখান থেকে কিন্তু রোগ আসার সম্ভাবনা নেই বা খুবই কম। তো এইটা একটা বিরাট বড় সুবিধা, এর মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে দুধটাকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারবো এই আর কি। এটা বাণিজ্যিকভাবে যারা করবে তাদের পক্ষে তো খুব অনেকটাই সুবিধা। একদম। এছাড়া আরেকটা বলছিলেন যে এই মানে সেক্স শর্টেড যে এই বিষয়টা যদি আরেকটু ভালোভাবে বলেন। আমি মানে খুবই আনন্দের ব্যাপার, যেটা অন্যান্য জায়গাতে অনেক আগে থেকে ছিল, অন্যান্য দেশগুলোতে ছিল, উন্নত দেশগুলোতে ছিল, আমাদের দেশে এই প্রযুক্তিটা সবে এসেছে, বিশেষ করে আমাদের রাজ্যে এই প্রযুক্তিটা সবে এসেছে এবং প্রযুক্তিটা যথেষ্ট পরিমাণে কিন্তু চাহিদা তৈরি হচ্ছে। এটা আমরা জানি যে যখনই আমরা AI করাই তখন 50% চান্সেস থাকে যে মেল হবে, 50% চান্সেস থাকে যে ফিমেল, অর্থাৎ 50-50% চান্সেস থাকে যে পুরুষ বা স্ত্রী বাছুর তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে একটা সেক্স সর্টেড সিমেন, এইটার সাহায্যে আমরা এমন সিমেনই সেখানে এমনভাবে জেনেটিক্যালি আমরা আনতে পেরেছি যে যেটা দিলে পরে এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে যদি বলি তাহলে আমাদের সাফল্যের হার কিন্তু প্রায় 90% উপরে। অর্থাৎ 90% উপরে আমরা দেখেছি যে সমস্ত ফার্মারদের, যে সমস্ত কৃষকদের বাড়িতে আমরা AI করেছি সেখানে কিন্তু পজিটিভলি বকনা বাছুরই তৈরি হয়েছে। অর্থাৎ বকনা বাছুরই আমরা সেক্ষেত্রে পাচ্ছি। এতে সুবিধা কি হয়, একটা গরুর ক্ষেত্রে আমরা জানি যে একটা তার যে
জেস্টেশন পিরিয়ড বা একটা গর্ভকাল যদি আমরা ভাবি, তাহলে গোটা একটা বছরের একটা ব্যাপার হয়। এবং সব মিলিয়ে প্রায় আবার সে আবার আগের অবস্থায় ফিরে আসতে বা নতুন করে বাছুর তৈরি করতে, মানে আবার হিটে আসতে, গরম হতে মোটামুটি 1.5 বছরের একটা সময় লেগে যায়। এবং 1.5 বছর বাদে যদি দেখা যায় যে একটা পুরুষ তৈরি হলো সেক্ষেত্রে, বা পুরুষ পাওয়া গেল সেক্ষেত্রে আমরা দেখি যে তার একটা লস হয়ে যায়। এবং এইটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে আর তাকে মানুষ করতে পারবে না। একদম। এবং সাধারণত কি করা হয়, সাধারণত সেইটাকে হয় বিক্রি করে দেওয়া হয়, বা দেখা যায় যে সেটাকে অনেক সময় কেউ ছেড়ে দেয়, এইরকম আর কি সমস্যাগুলো হয়। এবং যেটা আমরা দেখেছি যে রাস্তার মধ্যে বেশ কিছু ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসগুলো আমরা খেয়াল করেছি। তো এখানেও কিন্তু এই যে প্রোগ্রাম আমরা নিয়েছি অর্থাৎ সেক্স সর্টেড, এর মাধ্যমে যদি চাষিরা যদি উপকৃত হন, তাহলে কিন্তু বকনা বাছুর পাওয়ারই সম্ভাবনা বেশি। এবং এতে কিন্তু ওই গরুর যে কটা আমরা জেস্টেশন পিরিয়ড পাচ্ছি, গর্ভধারণ কাল পাচ্ছি আর কি, যে কটা তার জীবনে হয়তো দেখা গেল যে একটা গরু 6 বার কি 8 বার আমরা খুব ভালোভাবে তার কাছ থেকে আমি বাচ্চা পাচ্ছি। তো সেক্ষেত্রে 90% মানে আপনি ধরেই নিতে পারেন যে 6 বারের মধ্যে অন্তত 5 বার বকনা বাছুর আমরা কিন্তু পাবোই। তো এটা একটা বিরাট বড় সাফল্যও বলতে পারবো। এবং এটা ধীরে ধীরে এর ইমপ্লিমেন্টেশন ধীরে ধীরে হচ্ছে। বেশ কিছু আমাদের মুর্শিদাবাদের বেশ কিছু ব্লকে হয়েছে এবং অন্যান্য ব্লকগুলোতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। চাহিদা এত পরিমাণ হয়ে গেছে যে এই মুহূর্তে সেই সেক্স সর্টেড সিমেনের স্ট্রয়ের মানে তৈরি করাটা, সেইটা আমাদের পক্ষে একটু সমস্যার হয়ে যাচ্ছে। যদিও এত চাহিদা একদমই চাষিরা মানে এটা একটা নতুন টেকনোলজি, একদম নতুন টেকনোলজি, মানে চাষিরা খুবই আগ্রহী যে এটা কি করে হচ্ছে, কিভাবে হচ্ছে। কারণ এটা তো আমরা অন্য কোনো ক্ষেত্রে শুনিনি, অন্য কোনো ক্ষেত্রেই আমরা কোনো প্রাণীর ক্ষেত্রেই শুনিনি, কিন্তু এই ক্ষেত্রে আমরা করতে পারছি, সাফল্যের সঙ্গে আমরা করতে পারছি। তো এর প্রচণ্ড চাহিদা তৈরি হয়েছে। আস্তে আস্তে আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি, চেষ্টা করছে গভর্নমেন্ট সেইভাবে কিন্তু এটা পুরোপুরি এর চাহিদা যেমন হবে তেমনি যোগানও থাকবে। তো কৃষক বন্ধু যারা রয়েছেন, ধরুন যারা গোপালক রয়েছেন, তারা যদি এই ধরনের এআই করাতে চায়, তাহলে কার সঙ্গে কিভাবে তারা যোগাযোগ করবে? একদমই। তো আমরা এটা যেটা এই মুহূর্তে চলছে আর কি, যে ব্লকগুলোতে শুরু হয়ে গেছে, সেই ব্লকগুলোতে আমরা কিছু জায়গা সিলেক্ট করে নিয়েছি আর কি, যে এই জায়গাগুলোতে আমাদের পপুলেশন প্রচুর বেশি আছে। কোনো ক্ষেত্রে আমরা ঠিক করেছি যে যেখানে দেখা যাচ্ছে দুগ্ধ উৎপাদন সমিতি আছে, তার কারণ হচ্ছে এই যে এআইটা বা এই যে কৃত্রিম প্রজননটা, এইটা কিন্তু নর্মাল এআই এর চেয়ে এখনও এই মুহূর্তেও দাঁড়িয়ে একটু খরচাবহুল, একটু বেশি পয়সা লাগছে আর কি। সেক্ষেত্রে একটা ফার্মারকে সেক্ষেত্রে কিন্তু একটা এআই এর জন্য 250 টাকা দেওয়া দরকার পড়ছে, অর্থাৎ একটা স্ট্রয়ের দাম 250 টাকা। হ্যাঁ, এরকম পড়ছে আর কি। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, আমরা দেখে নিচ্ছি যে সমস্ত ফার্মাররা সব মানে মোটামুটি একটা নোটিংয়ের মধ্যে থাকেন, একটা হিসেবের মধ্যে থাকেন, যারা তাদের দুধ কতটা উৎপাদন হচ্ছে তাদের একটা ট্র্যাক রেকর্ড থাকে, তাতে আমাদেরও সুবিধা হয় কি, আমরা এই যে সমস্ত প্রজেক্টগুলো নিচ্ছি এর যথাযথ ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, এবং যে বাছুর তৈরি হচ্ছে সেই বাছুর থেকে দুধটা বাড়ছে কিনা, এই সমস্ত রেকর্ডিংগুলো বা তথ্যগুলো বা ডেটাগুলো আমরা সহজে পেতে পারি আর কি। তো এটা কিছুই করতে হবে না। নর্মালি আমাদের প্রাণী বন্ধুরা বা এআই ওয়ার্কাররা বা প্রাণীসেবীরা এরাই করেন কি, এরাই এআই করে থাকেন আর কি দপ্তরের অন্তর্গত। তো এদের কাছেই কিন্তু এই স্ট্র পাওয়া যাবে, কোনো অসুবিধার কিছু নেই। মানে নর্মাল স্ট্রয়ের সাথে এই স্ট্রও তারা রাখবেন। এবং সেক্ষেত্রে আপনার ইচ্ছেটা তাকে জানিয়ে দিতে হবে যে এর পরের বার যখন আমার এই গরুটা গরম হবে, আমার কিন্তু ওই স্ট্রটা লাগবে। কারণ এই স্ট্রটা আমরা যেহেতু একটু দামি স্ট্র, তো আমরা সেক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে এটা কিন্তু অপ্রতুলভাবে বা অনেক বেশি কাউকে দিই না, আমরা হয়তো প্রয়োজন অনুযায়ী আমরা আনাই, এবং প্রয়োজন অনুযায়ী, কারণ স্ট্রটা নষ্ট হয়ে গেলে পরে আমাদের একটা বড় রকমের লোকসানও হতে পারে। তো তাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু তারা ব্যবস্থা করে দেবে, এবং তারা ব্লক আধিকারিক, আমার মতো যারা ব্লক আধিকারিক আছেন তাদের প্রাণী সম্পদ দপ্তরে, তাদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে স্ট্র তুলেই ব্যবস্থা করে ব্যবস্থা করে। এমনি যারা গো পালন করে, ধরুন তারা তো এই দুধের জন্যই করেন, এবং সেই গরুগুলোকে সুস্থ সবল রাখার জন্য কি করণীয় আছে? সারা বছর ধরে কি ধরনের তাদের ভ্যাকসিন আছে, কিভাবে তারা
তাদেরকে যত্ন পরিচর্যাটা করবে? দেখুন, এখানে আমি বলি যেটা, সেটা হলো যে মানে সরকার যেভাবে অন্তত বলবো আমরা গরুর ক্ষেত্রে আর কি, যেভাবে আমাদের সরকার, কারণ আমরা জানি যে আমরা কিন্তু গরুর সংখ্যায় কিন্তু আমরা বিশ্বে প্রথম, তো দুধ উৎপাদনেও আমরা প্রথম। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা মাথায় আমাদের রাখতে হবে সেটা হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে যদি আমরা গরু প্রতি যদি দুধের উৎপাদন দেখি, তাহলে কিন্তু সেখানে আবার আমরা পিছিয়ে আছি, অনেক দেশের থেকে পিছিয়ে আছি। তার মানে গরু থেকে যে পরিমাণ দুধ পাওয়ার কথা সেটা কিন্তু অনেক সময় আমরা পাচ্ছি না। তাহলে না পাওয়ার পিছনে বেশ কতগুলো কারণ হতে পারে। একটা, তার যেভাবে আমরা তাকে পুষছি আর কি, তার যে বাতাবরণ বা তার যে আবহাওয়া আমরা দিচ্ছি, বা তার যে ঘরটা যেমন করছি, বা তাকে যে খাবার দিচ্ছি, সেখানে একটা ঘাটতি থাকতে পারে। সেগুলোকেও দূর করা যেমন দরকার, এছাড়া কিন্তু গরুকে সুস্থ রাখাটা খুব দরকার। কারণ আমরা দেখেছি বেশ কিছু রোগ আছে, যে রোগগুলো হলে পরে কিন্তু খুবই সমস্যার মানে আমরা যার মধ্যে একটা দেখেছি এসো রোগ, যেটাকে আমরা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এফএমডি বলে থাকি। এছাড়া সম্প্রতি আমরা দেখেছি লাম্পি স্কিন ডিজিজ, যেখানে আমরা দেখেছি শরীরে গুটি গুটি মতো হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা ফেটে যাচ্ছে, ফেটে যাওয়ার পর সেখান থেকে, এবং গায়ে প্রচণ্ড জ্বর থাকছে, ফেটে যাওয়ার পর সেখান থেকে যে মাংস আছে সেই মাংস গলে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এবং এছাড়া আর একটা রোগ যেটা ওদের জন্যও ক্ষতিকারক, আমাদের জন্যও ক্ষতিকারক, যেটা ব্রুসেল্লা, যেটা একমাত্র বকনা বাছুরদের হয়, এবং সেক্ষেত্রে কি হয়, বকনা বাছুর বন্ধা হয়ে যায়। তো এই তিনটে রোগই কিন্তু খুবই মারাত্মকভাবে আমাদের যে দুগ্ধ উৎপাদন তার উপর একটা প্রভাব ফেলছে। তো সেই তিনটে রোগই যাতে এই মুহূর্তে যাতে কমে যায়, সেই জন্য কিন্তু গত 2-3 বছর ধরে, 3 বছরের উপর প্রায়, ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানে যৌথভাবে আর কি বেশ কিছু প্রোগ্রাম নিয়েছেন, যেগুলো কন্ট্রোল প্রোগ্রাম, যেমন এফএমডিসিপি, যেমন আমরা দেখছি এর সাথে এলএসডি সিভি অর্থাৎ কার্পেট ভ্যাকসিনেশন, যেটা লাম্পি স্কিন ডিজিজ বা গুটি গুটি রোগ যেটা বললাম, এছাড়া হচ্ছে ব্রুসেল্লা কন্ট্রোল প্রোগ্রাম। তো এই তিনটে রোগের এগেনস্টেই কিন্তু, তিনটে রোগকেই প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনেশনের একটা প্রোগ্রাম মানে চালু হয়েছে, এবং প্রতিটা ব্লকে হচ্ছে এবং সারা দেশে হচ্ছে। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা এই প্রোগ্রামগুলো যখন চলছে, প্রোগ্রামগুলো চলার পরে আজ 2-3 বছর হলো, আমরা যে আউটকাম দেখছি, বিশেষ করে আমি আমার ব্লকে যা দেখতে পাচ্ছি আর কি, যে এখন কিন্তু আমরা খুরাই রোগ বা এসো রোগ হয়েছে সেই রকম কেস কিন্তু খুবই কম। আচ্ছা, না, একেবারে না হওয়ার কাছাকাছি চলে এসছে। হতে পারে কোনো বাছুর হয়তো বা কোনো গরু হয়তো বাইরে থেকে আনা হয়েছে, বা দেখা গেল সে বাড়িতে ছিল, তাকে কোনো কারণে ভ্যাকসিন করা যায়নি, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু ভ্যাকসিনেটেড যারা রয়েছে তাদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা প্রায় নেই বললেই চলে। একই রকমভাবে এলএসডি ভ্যাকসিনও, যেটা আমরা বছরে একবার করছি, খুরাই রোগের ভ্যাকসিনটা কিন্তু আমরা বছরে 2বার করে থাকি, 6 মাস অন্তর অন্তর করে থাকি। এই রোগের ভ্যাকসিন আমরা শুরু থেকে শুরু করেছি এবং এখন 6ষ্ঠ পর্যায়ে চলে এসেছি। এই 2রা জুন থেকে কিন্তু আমাদের রাজ্যে 6ষ্ঠ পর্যায়ে খুরাই রোগের ভ্যাকসিনেশন আবার চালু হবে। হ্যাঁ, তো প্রায় 17-18 দিনের স্প্যানে এইটা চলতে থাকে। এবং আমরা যেটা করি, আমাদের যারা ভ্যাকসিনেটার আছে, মানে মেনলি যারা এআই ওয়ার্কার হতে পারে, প্রাণী বন্ধু হতে পারে, প্রাণীসেবী হতে পারে, প্রাণী মিত্রা হতে পারে, এরা বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু গরুকে ভ্যাকসিনেশন করে দিয়ে আসেন, এবং সেটা অত্যন্ত ফ্রি অফ কস্ট। এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে চাষিদের মনে একটা সন্দেহ থাকে, চাষিদের মনে কিছু ভুল ধারণা থাকে বা কিছু কুসংস্কার থাকে, যার বশবর্তী হয়ে তারা অনেক সময় কি করছেন, এই ভ্যাকসিনগুলো কিন্তু তারা করাতে চাইছেন না, বা সেইভাবে তারা এগিয়ে আসছেন না। সেক্ষেত্রে চাষিরই আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো এই খুরাই রোগের ভ্যাকসিনটা বছরে 2বার, এলএসডি যে ভ্যাকসিনটা, এটা গত 3 বছর ধরে চলছে, বছরে 1বার করে, এবং তার সাথে আমরা বছরে 2-3টে করে দেখেছি যে ব্রুসেল্লা রোগের জন্য কিন্তু আমরা ভ্যাকসিন করেছি। ব্রুসেল্লা রোগের ক্ষেত্রে একটা খুব বড় সুবিধা হচ্ছে, এটা সারা জীবনে 1বার ভ্যাকসিন করতে হয়, বছর বছর করতে হয় না। অর্থাৎ একবার করলে 4 থেকে 8 মাস বয়সী যে সমস্ত বকনা বাছুর আছে, এই বকনা বাছুরদের একবার, সারা জীবনে একবার ভ্যাকসিনেশন করে নিলে এই কারণে বন্ধাত্ব হবে না।
আচ্ছা, অর্থাৎ এই রোগের কারণে বন্ধ্যাত্ব হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না 4 থেকে 8 মাস বয়সী বকনা বাছুরদের। তো এটা আমরা দেখেছি যে আমরা যখনই আমরা রিপোর্ট পাই যে কত আমাদের বকনা বাছুর তৈরি হচ্ছে, যারা কাজ করেন আমাদের ওখানে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন তাদের কাছ থেকে, সেই অনুযায়ী কিন্তু আমরা তাদের ভ্যাকসিন দিয়ে দিই যাতে সেটা কমপ্লিট করা যায়। আর এই ক্ষেত্রে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আইডেন্টিফাই করা বা কোনো একটা প্রাণীর চিহ্নিতকরণটা খুব দরকার। কারণ দেখুন, একটা বাড়িতে অনেক সময় আমরা দেখেছি 12টা-15টা গরু আছে, সেক্ষেত্রে কার ভ্যাকসিন হলো কার ভ্যাকসিন হলো না এটা কিন্তু আমাদের পক্ষে বোঝা খুবই কঠিন হয়ে যায় এবং অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো সেই জন্যই কিন্তু একটা কানে দুল পরানোর বা ইয়ার ট্যাগিং করার একটা পথ কিন্তু আমরা সিস্টেম কিন্তু সেটা ভারত সরকার করে দিয়েছে। এবং আগে এটা অনেক সময়ই দেখেছি যে চাষিরা এর থেকে একটু দূরে থাকতো, কানে ঘা হয়ে যেতে পারে বা পোকা হয়ে যেতে পারে, এটা হয়ে যেতে পারে, এইরকম কুসংস্কার ছিল। কিন্তু ধীরে ধীরে এটাও দূর হয়েছে, এখন ট্যাগিংয়ের দিকেও তারা বুঝতে পেরেছে। কারণ যখনই একটা গরুর ট্যাগিং হচ্ছে তখন কিন্তু সেই গরুটার ওই ট্যাগ নম্বর অনুযায়ী, যেমন আমরা করোনার টিকা পেয়েছিলাম আমাদের আধার কার্ডের নম্বর অনুযায়ী, আমরা যখনই আধার কার্ড দিয়ে সার্চ করব পোর্টালে আমরা জেনে যাব যে আমরা কবে করোনার টিকা পেয়েছিলাম, কোন টিকাটা পেয়েছিলাম। তেমনি এদেরও কিন্তু পশুধন পোর্টাল আছে, সেই পোর্টালে ওই ট্যাগ নম্বর অনুযায়ী কানে দুল আছে সেই গরুর কবে ভ্যাকসিন হয়েছে, কোন ভ্যাকসিনটা হয়েছে, কোন ডেটে হয়েছে, কত ml হয়েছে, এগুলো কিন্তু আমরা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে, আমরা সার্ভার থেকে খুব সহজেই পেয়ে যাই। ফলে ট্রেস করা যায়, খুব সহজে বোঝা যায় যে হ্যাঁ এই ভ্যাকসিনটা হয়েছে, এটা হয়নি, এটা বাদ পড়ে গেছে। বা কোনো গরু কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে সেই সময় বাচ্চা দেবে আর 15 দিন বাকি আছে, সেই অবস্থায় তো তাকে ভ্যাকসিন করা যায় না, তাহলে সেটা যে ছাড় গেছে, বাদ গেছে, সেটাও কিন্তু তার কানের দুলটা থাকলে আমরা সেই দুল নম্বর দিয়ে সার্চ করে নিয়ে কোন কোনগুলো ছাড় গেছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। গোপালনের ক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে কোনো চিন্তা নেই, যারা গোপালক আছেন একদম কোনো চিন্তা নেই। বাড়ি বাড়ি গিয়ে আপনাদের প্রাণী বন্ধু যারা আছেন তারা তো প্রাণী আপনাদের বাড়িতে বাড়িতে গিয়েই ভ্যাকসিনটা করে দেবেন, এটা নিয়ে চিন্তা নেই। এছাড়া ধরুন বাণিজ্যিকভাবে যারা গোপালন করতে চায় বা ডেয়ারি ফার্ম করতে চায় তারা কি করবে? না, আসলে আমরা যেটা দেখছিলাম যে কিছুটা মানে এই কথাটা আমাদের মানতেও হবে যে আমরা যত ধীরে ধীরে একটু সভ্যতার দিকে এগিয়ে গেছি বা তার সাথে হয়তো দেখা যাচ্ছে শহরীকরণ হচ্ছে গ্রামের, তো তার সাথে সাথে কিন্তু এই গরু পোষা বা গরুর পরিচর্যা করার এই যে একটা মানসিকতা, এটা অনেকটাই হারিয়ে যাচ্ছিল। বা দেখা যাচ্ছিল যে যারা নতুন এজে যারা রয়েছেন বা যারা নতুন নবযুবক আর কি, তাদের মধ্যে সেই আগ্রহটা অনেকটা কম। কিন্তু আবার আমরা দেখছি যে যেহেতু আমরা অনেকটা সংখ্যায় অনেক এগিয়ে গেছি এবং সেই অনুযায়ী কিন্তু চাকরির সেই জায়গা নেই আমাদের কাছে, সেই পথ নেই আমাদের কাছে, ধীরে ধীরে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে এই সমস্ত প্র্যাকটিসের দিকে, অর্থাৎ একটা ডেয়ারি ফার্ম করা বা একটা গোটারি ফার্ম করার এই সবের দিকে কিন্তু মানুষ আস্তে আস্তে ঝুঁকছে। তারা এটা বুঝতে পারছে যে একটা যদি ডেয়ারি ফার্ম আমি করতে পারি, কারণ আমরা দেখেছি কৃষিকাজে একটা বড় জমি না হলে, একটা অনেকটা জমি না হলে আপনার সেই অনুপাতে কিন্তু লাভ নেই, কিছু কিছু ক্ষেত্রে লোকসানও হতে পারে। কিন্তু একটা সেখানে এবং সেইখানে দেখুন আপনার সেই জমিটা কিন্তু একটা মাঠের মধ্যে আছে, আপনি এক জায়গায় আছেন, এইরকম একটা ব্যাপার আর কি, তো অসুবিধা হয়। কিন্তু একটা বাড়ির কাছেই আর কি আমরা দেখছি যে কেউ 10টা গরু রেখে দিয়েছে, কেউ 20টা গরু রেখে দিয়েছে বা 50টা ছাগল রেখে দিয়েছে এবং সেখান থেকে একটা বিরাট ইনকাম জেনারেট করতে পারছে। তো এরকম অনেককে আমরা স্বাবলম্বী হতে দেখেছি এবং তাদের অ্যাপ্রিসিয়েট করেছি এবং দেখা যাচ্ছে যে আরও অনেক লোকে কিন্তু প্রায় ব্লকে অন্তত গড়ে সারাদিনে একটা লোক অন্তত আসে যিনি এই ধরনের ফার্ম করতে চান, সেটা পোলট্রি হোক, সেটা ডেয়ারি হোক, সেটা গোটারি হোক, একটা ফার্ম করতে চান, পিগারিও হতে পারে, ফার্ম করতে চান। এক্ষেত্রে গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যারা ব্লক স্তরে বসে আছেন, যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন বা দেখা যাচ্ছে যে আধিকারিকরা রয়েছেন, তাদের নলেজটা তারা কিন্তু পুরোটাই তাদের দিতে পারছেন, এটা একটা বড় সুবিধা। দ্বিতীয় বড় সুবিধা যেটা, সেটা হলো আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো তাদের অবধি পৌঁছে দিতে পারি, এটা একটা বড় সুবিধা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সব রকম সুবিধাই আমরা কভার আপ করতে পারছি। মূল যে জায়গাটায় অসুবিধাটা হয় সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে জায়গা, অর্থাৎ এইগুলো করতে গেলে একটা জায়গা লাগবে, তো এটা একটা। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মূলধন। এই দুটো জায়গাতেই আমরা দেখেছি অসুবিধা। তার বাদে কিন্তু নলেজের যে সমস্ত জায়গা দরকার বা চিকিৎসার যে সমস্ত জায়গা দরকার বা রোগ প্রতিরোধ বা প্রতিকারের যে সমস্ত জায়গা দরকার, তা কিন্তু আমরা অনেকটাই
মানে Cover সামাল up দিতে করে পেরেছি। ফেলেছি। এছাড়াও আপনারা জানেন বা কিছুটা শুনেছেন হয়তো যে ফার্মারদের জন্য কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইয়েতে আমরা দেখেছি যে মোবাইল ভেটেনারি ইউনিট বা মোবাইল ভেটেনারি ক্যাম্প এগুলো কিন্তু চলছে, সব জায়গাতেই চলছে। তার এরা কি করছে, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, কোনো কোনো ক্ষেত্রে এরা এমার্জেন্সি কলও অ্যাটেন্ড করছে। তো এইটা একটা বিরাট বড় সুবিধা আছে, যেটা চাষি কিন্তু বাড়িতে বসে অনেকটা পেয়ে যাচ্ছে। এবার মূলধনের ব্যাপারে যদি বলি আমি, কি জায়গার ব্যাপারটা তো আমাদের হাতে নয়, জায়গা যার থাকবে তিনিই করতে পারবেন, অথবা লিজ নিয়েও করতে পারবেন, যেমন সুবিধা তার সেইভাবে তিনি করতে পারেন। এবং মূলধনের ক্ষেত্রে যে জায়গাটা একটা অসুবিধা ফিল করেন আর কি, চাষিরা ফিল করেন যে একটা ফার্ম শুরু করবো, তার জন্য তো কিছু ক্যাশ দরকার, সেটা আমি পাবো কোথায়? তো সেই জন্য কিছু স্কিম আছে। এই স্কিমগুলো আলটিমেটলি আমরা যদি দেখি, এগুলো এই স্কিমগুলো সাধারণত ছোট স্কিমও আছে, বড় স্কিমও আছে। আমি ছোট স্কিমগুলো আগে একটু বলি। ছোট স্কিম সাধারণত আমরা দেখেছি 3 লক্ষ টাকা অবধি আমরা লোন পাইয়ে দেওয়ারও একটা ব্যবস্থা করতে পারি আর কি। সেটা হচ্ছে KCC-AH বা KCC-ARD। হ্যাঁ, KCC-AH মানে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, অর্থাৎ অ্যানিম্যাল হাজবেন্ড্রি দপ্তরের ভিতরে কিষাণ। আর KCC এগ্রিকালচারও আছে আমরা জানি, তো KCC ফিশারিতেও আছে আমরা জানি, তেমনি KCC-AH আর কি, অর্থাৎ অ্যানিম্যাল হাজবেন্ড্রির KCC, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড। তো এটা আসলে কোনো কার্ড টার্ড কিছু না, এটা একটা লোন। হ্যাঁ, এই লোনটায় আমরা জানি যে যারা প্রান্তিক চাষি তারা হয়তো দেখা গেল তাদের আরও 2টো গরু তারা মানে কিনতে চাইছে, কি তাদের গরু ঘরটা একটু ভালো করতে চাইছে, এই জন্য, বা গরুর খাবারের খরচাটা তারা তুলতে পারছে না, গরু বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়েছে তার। তো এইখান থেকে কিন্তু তারা কি করতে পারে, এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে। ব্লক স্তরে গেলে পরে ব্লক স্তরের যিনি আধিকারিক আছেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক আছেন, সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক অর্থাৎ BLDO, তার কাছে গেলে পরে সেখান থেকে এই ব্যবস্থাটা তারা করে নিতে পারেন। অর্থাৎ যেখানেই তাদের ব্যাংক আছে, যে ব্যাংকেই তাদের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে তারা লোনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। মিনিমাম 2টো গরু হলেই, 2টো দুধ দেওয়ার মতো গরু হলেই এই লোন অ্যাপ্লাই করে দেওয়া যায়। অর্থাৎ সর্বস্তরের লোক কিন্তু এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি একটু বড়োর দিকে যান, অর্থাৎ তিনি 30টা গরু পুষবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা নাবার্ডের বিভিন্ন স্কিমে যেতে পারেন, অথবা তিনি NLM ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে কোনো স্কিম নিতে পারেন। এগুলো হচ্ছে একটু বড় অ্যামাউন্টের যারা করবেন তাদের জন্য। নাবার্ডের স্কিমগুলো এই মুহূর্তে বেশি কিছু নেই। নাবার্ডের আন্ডারে আমাদের রাজ্যে এই মুহূর্তে DEDS বা কিছুদিন আগেও যেটা ছিল ডেয়ারি এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট স্কিম, সেটা এই মুহূর্তে বন্ধ আছে, হয়তো কিছু দিনের মধ্যে আবার হয়তো চালু হয়ে যাবে। কিন্তু ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে অর্থাৎ NLM এর আন্ডারে স্কিমগুলো কিন্তু সবসময় ওপেন আছে, চালু আছে, সবসময় চালু আছে। এবং সেখানে আপনি 30 লাখ টাকা অবধি, অর্থাৎ একটা গরুর ফার্ম করার জন্য 30 লাখ টাকার অবধি আপনি কিন্তু লোন নিতে পারেন। তার বেশিও পেতে পারেন, কিন্তু 30 লাখ টাকা অবধি আপনি সহজেই পেতে পারেন আর কি। তো এটা একটা বিরাট বড় সুবিধা। এবং KCCর ক্ষেত্রে আর একটা বিরাট বড় সুবিধা যেটা, সেটা এখানে কিন্তু কোনো সিকিউরিটি ডিপোজিট কিছু করতে হয় না। লোনের ক্ষেত্রে আমরা জানি একটা বিরাট বড় ব্যাপার থাকে, কি আমার কি ওখানে সিকিউরিটি ডিপোজিট থাকবে, এখানে কোনো সিকিউরিটি ডিপোজিট নেই। গভর্নমেন্টই আপনার সিকিউরিটি ডিপোজিট হিসেবে কাজ করবে। ওই যে আপনার 2টো গরু আছে, ওই 2টো গরুই আপনার সিকিউরিটি ডিপোজিট আর কি এক্ষেত্রে। এখানে আমি একটা কথা বলবো যে যখনই আপনারা কোনো স্কিমেই লোন নেবেন, সেটা KCC হোক বা NLM হোক, অবশ্যই যে প্রাণীর উপর আপনি নেবেন সেই প্রাণীগুলোকে আপনি ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসুন। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো কারণে একটা প্রাণী হয়তো মারা গেল, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একদিকে লোনও তাকে পূরণ করতে হচ্ছে, আর EMIও দিতে হচ্ছে, আবার অন্যদিকে তার ইনকামও কমে গেল, তো এই লস হয়ে যেতে পারে। তো সেই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এক্ষেত্রে অন্তত খুব মিনিমাম চার্জ লাগে, এবং সেই মিনিমাম চার্জের নিয়ে একটা ইন্স্যুরেন্স যদি করিয়ে রাখা যায়, অন্তত গরুটা মারা গেলে সেই ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা থেকে কিন্তু লোনটা শোধ হয়ে যেতে পারে। অর্থাৎ চাষির গায়ে অতটা লাগবে না, নিজের পকেট থেকে পয়সাটা যাবে না। তো এইটা তারা করতে পারেন। আর বিভিন্ন ধরনের যে আমরা কথা বললাম, ভ্যাকসিন থেকে শুরু করে, বা নতুন কেউ যদি আপনার ডেয়ারি ফার্ম করতে চান, সেই বিষয়েও কিন্তু নানান বিষয়ে আমরা আলোচনা করলাম। এর বাইরেও যদি আপনাদের এই বিষয়ে জানতে হয়, তাহলে কিন্তু আপনার ব্লকের যারা BLDO রয়েছেন, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার যারা রয়েছেন, তাদের সঙ্গে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আরও বিশদভাবে জানার জন্য। আজকে আমরা এই বিষয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম
বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর অজিত সিংকে। অজিতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ।